আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে আবার আলোচনায় উঠে আসছে নন্দীগ্রাম এবং লোডশেডিং, যেখানে তৃণমূল বারবার দাবি করে যে নন্দীগ্রামে লোডশেডিং করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন এই লোডশেডিং প্রসঙ্গ নিয়ে, মানে যেখানে কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল মিটিং করলেন, যে 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টি ইভিএম বদলে দেওয়া হতে পারে। দেখুন, এইগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ রাজনৈতিক কুশলী দক্ষতা। পশ্চিমবঙ্গের রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় যত ভালোভাবে চেনেন, ওই যত বড় কেন্দ্রীয় মন্ত্রী হোক তার পক্ষে সম্ভব নয়, তার পক্ষে এইভাবে জানা সম্ভব নয়। উনি ওনার শরীরী ভাষা নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, কিন্তু একই সঙ্গে আমি বলছি উনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হার মানতে না যাওয়া একজন মহিলা, শেষ মুহূর্ত পর্যন্ত হার মানতে না যাওয়া মহিলা। এবং তিনি এই যে ন্যারেটিভটা ওদের কাছে বোঝালেন, অর্থাৎ কিছু মানুষ এখনো বিশ্বাস, মানে আমি তৃণমূলের কিছু মানুষ, নির্বাচনে তো শুভেন্দু অধিকারী জিতেছেন এবং সেই জয়কে আমরা সবাই মেনে নিচ্ছি, কিন্তু তৃণমূলের কিছু মানুষ এখনো বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিংয়ে হারেননি। তাকে জোর করে লোডশেডিংয়ে তিনি যে হেরেছেন এই কথাটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং তার ক্যারিজমাকে চর্চা করা, এইটা আজকের লক্ষ্য ছিল। দ্বিতীয়ত তিনি বলছেন, অর্থাৎ কি কি হলে কোন সময় পর্যন্ত তারা থাকবে, এই যে প্রত্যেকটা কোন সেনাপতির উপর কোনো বিশ্বাস করছেন না উনি, কোন সেনাপতির উপর বিশ্বাস, উনি নিজেই আজকে সেনাপতি। অর্থাৎ ওয়াটারলু ব্যাটলের শেষ দিকে নেপোলিয়ানের যা যেরকম, আপনারা অন্যভাবে নেবেন না, আমি সেটা মিন করতে চাইছি না যে ওয়াটারলু ব্যাটল হেরে গেছিলেন। আমি নেপোলিয়ান যেভাবে নিজে সেনানায়ক হয়ে কোনো সেনাপতির উপর আর ভরসা করেননি, ঠিক তেমনিভাবে উনি আজকে লড়াই শুরু করে দিয়েছেন এবং সেই লড়াইয়ের পথেই উনি এক এক করে বোঝাতে শুরু করেছেন কার কি দায়িত্ব। ফিল্ড লেভেলে মুখ্যমন্ত্রী ছিলেন, মানে এখন তো আর সেই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি নির্বাচন হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম এতদিনের ক্যারিজমা যার আছে, তিনি তাদেরকে বোঝাচ্ছেন একটা সাধারণ কর্মীকে। যেমন করে একটা গল্প আছে যে নেপোলিয়ান নাকি সেনাদের মধ্যে অধীনে বিক্ষোভ হচ্ছিল, নেপোলিয়ান নাকি হাত গিয়ে তাদেরকে নাম ধরে ধরে হ্যান্ডশেক করেছিলেন এবং গোটা বিক্ষোভটা মিটে গিয়ে তারা সঙ্গে সঙ্গে চলে এসেছিল। ঠিক তেমনি করে প্রত্যেকটা গ্রাউন্ড লেভেল কর্মীর সঙ্গে উনি আলোচনা করছেন। এটা তাদের মনোবল সাংঘাতিক বাড়িয়ে দিল, সাংঘাতিক চার্জ করলো। এবং শরীরী ভাষা দেখে কিছু বুঝবার চেষ্টা করবেন না। শরীরী ভাষাতে উনি যে কি ছবল মারতে পারেন, ইউ ডু নট হ্যাভ এনি আইডিয়া। আমি বলতে পারি একটাই, যে ক্যারিজম্যাটিক লিডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের না সারা ভারতের একজন অন্যতম নেত্রী, এবং সেই নেত্রী হিসেবে তার যে পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং সেখানে শুধু হেসে মস্করা করে বা একটা ট্রোল করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারিয়ে দেওয়া যাবে না, এইটাই আমার মূল বক্তব্য। একদম। যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আজকে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের একাধিক বার্তা দিচ্ছেন, তখন আবার আরও একটি তথ্য সামনে আসছে, তা হলো ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল সাংসদ এবং প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব। ব্যারাকপুর এবং দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন রাজীব কুমার, অর্থাৎ প্রাক্তন ডিজিপি। তাহলে মানে সায়ন্তন দা, মানে কাজটা আরো কঠিন হয়ে গেল না, মানে নজরদারিটাও আরো কড়া হলো। নজরদারি করার কি আছে, রাজীব কুমার ব্যুরোক্র্যাট ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসের এমপি। আমি ওনারা অতীত নিয়ে আলোচনা করতে চাই না, এটা ওনাদের দলের ব্যাপার। সে রাজীব কুমারকে দেবে না রামবাবুকে দেবে না শ্যামবাবুকে দেবে, আমাদের দলেরও বিভিন্ন নেতাকে বিভিন্ন ভোট গণনা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হয়তো প্রেসে আসেনি, কিন্তু আমার কাছে সে লিস্ট আছে। প্রশ্নটা হচ্ছে, যেটা আলোচনা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন্দীগ্রামে হারার আগেও হেরেছেন, ব্যক্তিগতভাবে যাদবপুর লোকসভায় হেরেছেন। কাজে এই প্রথমবার হেরেছেন নন্দীগ্রামে এমন নয়। আর প্রত্যেকবার যখন উনি বিরোধী দলের ছিলেন, আমাদের সঙ্গেও জোট ছিল, উনি প্রত্যেকবার করতেন যে উনি জিতছেন, কিন্তু জিততে পারেননি। আসলে সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিশ্বাস করছেন না। এতদিন করতেন, ক্যারিশমাটা ছিল, মানুষ মনে করতেন সবাই চুরি করতে পারে, মমতা ব্যানার্জি চুরি করতে পারে না। তার জন্য তৃণমূলের নেতারা, প্রদীপ্তবাবুরা, যখন জানি না প্রদীপ্তবাবু দলে ছিলেন কিনা, 2010, 2011 কুচবিহার থেকে কাকদ্বীপ নীলপাড় সাদা শাড়ি থাকতো, নিচে লেখা থাকতো সততার প্রতীক। এখনও নীলপাড় সাদা শাড়ি আছে, সততার প্রতীক তৃণমূলের কোনো নেতার ক্ষমতা নেই ওই ছবির নিচে লেখার।
কারণ তার বিরুদ্ধে এখন মানুষ চলে গেছে, সায়ন্তদা ক্যারিশমা নেই আর। বিজেপি করেন তো, ফলে স্বাভাবিকভাবে যখন শুভেন্দু দ্বারা সামনে চলে আসে তখন সায়ন্তদার একটু মনে করতে অসুবিধা হয় যে প্রদীপ্ত বাবুরা ছিলেন কি ছিলেন না, ওটা জানা না জানারই কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাইকোলজি, বডি ল্যাঙ্গুয়েজ, আমরা না 2021 সালেও দেখেছিলাম আপকি বার 200 পার, এবং ক্যাবিনেট গঠন হয়ে গেছিল, কে শিক্ষামন্ত্রী হবে, কে কৃষিমন্ত্রী হবে, বিজেপি বানিয়ে নিয়েছিল। তখনও এরকম সভাতে হয়তো তখন সায়ন্তদা একটু কম আসতেন কারণ তিনি ক্যান্ডিডেট ছিলেন, তখন দেখা যেত যে ওরা বলছে এই তো হেরে বসে আছে 77। না আমি হয়তো বললাম, আমিও তোমাদের ব্যাপারে অতটা খেয়াল রাখতে পারি না। 2021 সালে ও সাইড লাইন ছিল, আচ্ছা 2021 সালে আপকি বার 200 পার 77, তাহলে 177 বলে গেছে অমিত শাহ আর শুভেন্দু অধিকারীকে বলে গেছে 170, তাহলে ওই পার্সেন্টেজে এখানে 60-এর কাছাকাছি থাকবে বলে আমরা মনে করছি। এবং আমার স্যারের কথা শুনে দুটো দিক মনে হলো। অবশ্যই অবিসংবাদিত একজন নেত্রী আমাদের, আমি শেষ করবো, অবিসংবাদিত নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমার শুনে মনে হচ্ছিল স্যার বোধহয় মিটিং এ ছিলেন, মিটিং এ থেকে বুঝেছেন যে সেই ওয়াটারলুর মতন কে ব্যাটনটা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখুন একটা কথা, প্রথম কথা রাজীব কুমারকে উনি দায়িত্ব দিয়েছেন, তাতে আমাদের বলার কিছু নেই। রাজীব কুমার পুলিশের উর্দি পরেই তৃণমূলের হয়ে ভোটে এত দায়িত্ব পালন করেছে যে এখন তৃণমূলের নেতা হয়ে তৃণমূলের দায়িত্ব পালন করবে, এতে আর আমাদের অবাক হওয়ার কি আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যা বক্তব্য বুঝলাম যে ভাই লোডশেডিং হলে অনেক ব্যালট বক্স পাল্টে যেতে পারে, তাই তো লোডশেডিং করবেন না, মিটে গেল। আরে ইলেকশন কমিশনের হাতে তো খালি ইলেকশন কেন্দ্রিক রাজ্যের পুলিশ ব্যবস্থা রয়েছে, বিদ্যুৎ দপ্তর তো আপনার হাতেই রয়েছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড হতে পারে, কলকাতায় সিএসসি হতে পারে, তো আপনার লোকেরাই রয়েছে, করবেন না লোডশেডিং। বলতেন নাকি জ্যোতিবাবুর আমলে লোডশেডিং হতো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবাংলা থেকে লোডশেডিং উঠে গেছে, আর তারপর ভোটে হেরে গিয়ে লোডশেডিং এর গল্প শোনালে হবে? দলীয় কর্মীদের তুমি বলবে, আমি বলছি দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিচ্ছেন যে ট্রান্সফরমারের কাছে গিয়ে বসে তখন পাহারা দিন। দেখুন ওরা ট্রান্সফরমারের কাছে বসে থাকুক, ওরা গাছের ডালে বসে থাকুক, ওরা পাঁচিলে বসে লেজ নাড়াক, আমার সেখানে বলার কিছু নেই। আমার কথাটা হচ্ছে যে লোডশেডিং হবে কি হবে না এটা তো স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ঠিক করবে। তা আপনার যে নিজেদের দলের যে সরকারি কর্মচারীদের উপর এত আস্থা যে সুপ্রিম কোর্টে গিয়ে বলে আসছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট গণানো যাবে না, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ভোট গণাতে হবে, তো সেই রাজ্যের সরকারি কর্মচারীরাই তো আরও টেবিলে থাকবে, এআরও টেবিলে থাকবে, সেই রাজ্যের সরকারি কর্মচারীরাই তো আপনার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড চালাচ্ছে। সুতরাং শুধু লোডশেডিংয়ের গল্প শুনিয়ে লাভটা কী আছে? আমি সত্যি এর পেছনে লজিকটা বুঝতে পারছি না। তবে এই যে একটা কথা আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সার্টিফিকেট না নিয়ে কেউ যাবেন না। আচ্ছা পঞ্চায়েত আমাদের মনে আছে জলপাইগুড়িতে আপনারাও দেখিয়েছিলেন সেই ঘটনা, সার্টিফিকেট নিয়ে জিতে আমাদের প্রার্থী জয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে গেছে, তারপরে তৃণমূল নেতাও নয় খাকি উর্দি পরা পুলিশ তার বাড়িতে গিয়ে সেই সার্টিফিকেট ছিনিয়ে এনে আবার গণনা কেন্দ্রে ফেরত এনে তার বদলে তৃণমূলের লোকের নামে, সে হেরে গেছে তৃণমূলের যে লোক, তার নামে সার্টিফিকেট ইস্যু করিয়ে সেই পঞ্চায়েত দখল করেছে। সুতরাং এই যখন তৃণমূলের লোকেদের মুখে এই সমস্ত কথা আমরা বলতে শুনি না যে গণনা টেবিল ছাড়বে না, রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে গণনা করাতে হবে, সার্টিফিকেট না নিয়ে বাড়ি যাবে না, তখন সত্যি পঞ্চায়েত আর পুরসভাগুলোর কথা মনে পড়ে। মানে কতটা নির্লজ্জ হলে তৃণমূল যদি আজকে বলতো যে শ্রীলঙ্কা থেকে আর পাকিস্তান থেকে আর বাংলাদেশ থেকে লোক এনে ভোট গোনাও, তাও একটা মানে ছিল। এটা কোন মুখে বলে যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট গোনাও? রাজ্য সরকারি কর্মচারীরা কেমন ভোট গুনেছে আমরা পঞ্চায়েতে দেখিনি আমরা? হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে বলতে বলেছে, আমি বলছি যে এই অনেক কিছু দেখেছে, কিন্তু শতরূপ আর আমার বয়সের খুব বেশি ডিফারেন্স হয়তো না, কিন্তু 2011টা আগে বোধহয় যা যা হতো সেগুলো ভুলে গেছে। কিন্তু এখনো অবধি 21 সাল 19 সাল সেখানে তাদের নেতারা বলেছে অনেক ভালো ভোট হয়েছে, কিন্তু তারপরেও নিজেদের শূন্য করে বামের তলায় দিয়ে দিয়েছে যাতে রাম হয়ে যাওয়া যায়। তারপরে তাদের গাছেও দেখা যাচ্ছে না, আমাদের তো তাও গাছে বাজে দেখা যায়, ওরা কোথায় গিয়ে লেজ নাড়াচ্ছে সেটা এখনো বুঝতে পারি। বললাম তার কি উত্তর দিল? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।